দি এন্ড অফ সিনেব্রোস। সিনেব্রোস ইজ ফিনিশড। সিনেব্রোস থেকে জাহিদকে বের করে দেওয়া হয়েছে। সিনেব্রোসের দুই ব্রো ব্রেকআপ করে ফেলেছে। ইয়েস, উই ডিড ব্রেক আপ। And it pains me to say this, but yeah. অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে যে জাহিদকে কেন সিনেব্রোসের দেখা যাচ্ছে না, কেন সে নতুন করে একটা নতুন চ্যানেলে ভিডিও দিতে শুরু করেছে। তা আসল ঘটনা কি? দুজনের মাঝখানে কি কোনো ঝামেলা হয়ে গেছে? এই ব্যাপারে অনেকের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। ওয়েল, প্রথম প্রশ্ন হচ্ছে জাহিদ কি সিনেব্রোস থেকে আলাদা হয়ে গেছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস অ্যান্ড নো। ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে গেল, রাইট? তো কেন এমন কথা বললাম, এই কথার রহস্য কি, আর এর পিছনের কারণটাই বা কি, আজকের ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশে কোনো অ্যাক্টিভ মুভি রিভিউ কমিউনিটি নেই। এখানে যারা আছে ম্যাক্সিমামই মৌসুমি রিভিউয়ার, যারা ঈদের সময়ে ওই একটা শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলবে যেহেতু ভিউজ আসে, বা ঈদের সময়ের ওই সময়ের 2-3টা সিনেমা নিয়ে রিভিউ করবে। তারা কেউ কমেডি কন্টেন্ট ক্রিয়েট করে, কেউ রিয়াকশন ভিডিও বানায়, কেউ টিকটক ভিডিও বানায়, কেউ বিউটি ভ্লগার, কেউ ফুড ভ্লগার। কিন্তু ঈদ আসলে পরে সবাই মুভি রিভিউয়ার হয়ে যায়, সবাই একজন এক্সপার্ট হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি সারা বছর বিভিন্ন ইন্ডাস্ট্রির মুভি নিয়ে কথা বলবে এই রকমের একটা কমিউনিটি, এরকমের কিছু চ্যানেল কিন্তু আমাদের বাংলাদেশ গড়ে ওঠেনি। আমরা সিনেব্রোসের রিভিউ শুরু করেছি অলমোস্ট 5 বছরের মতো হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু আমাদের কোনো রাইভাল নেই। আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, এখনও পর্যন্ত বাংলাদেশে আমাদের কোনো রাইভাল মুভি রিভিউ চ্যানেল নেই। কলকাতায় একটা বড় কমিউনিটি আছে, একটা স্ট্রং কমিউনিটি আছে। ওয়েল, তাদেরকে ঠিক কমিউনিটি বলা ঠিক হবে কিনা আমি জানি না, তাদেরকে একটা পাড়া বললেই বোধহয় জিনিসটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বিকজ ওখানে 12 মাস ক্যাচাল চলতে থাকে, খোঁচাখুচি চলতে থাকে, কাদা ছোড়াছুড়ি চলতে থাকে, নোংরামি চলতে থাকে। বাট স্টিল এই ব্যাপারটা কোনোভাবেই ডিনাই করা যাবে না যে ওখানে কিন্তু অসংখ্য ক্রিয়েটর উঠে আসছে এবং তারা নিত্য নতুন বিভিন্ন ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে কথা বলছে। এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য হেল্পফুল। এই জিনিসটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির হেলদি একটা সাইন, যেটা কিন্তু বাংলাদেশে নেই। এখন যদি আপনাদেরকে বলি যে কমেন্টে 3টা চ্যানেলের নাম বলে যান, জাস্ট 3টা, যারা রেগুলারলি বিভিন্ন দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে কথা বলে সব সময়, যারা মৌসুমি রিভিউয়ার না, বলতে পারবেন না, বিকজ নেই। আর অ্যাজ এ ক্রিয়েটর এই জিনিসটা আমার জন্য বেশ ফ্রাস্ট্রেটিং। বহুদিন ধরে, ইনফ্যাক্ট লাস্ট কয়েক বছর ধরে এই ফ্রাস্ট্রেশনে আমি ভুগছিলাম যে কেন কোনো কম্পিটিটর তৈরি হচ্ছে না, কেন নতুন কোনো ক্রিয়েটর উঠে আসছে না। অনেকেই ভাবতে পারেন যে ভাই কোনো কম্পিটিটর না থাকলে এই জিনিসটা তো ভালো, এতে আপনারা তো উদ্বেগের কারণ কি? ওয়েল, আমার চিন্তাভাবনা একটু আলাদা। আমি জানি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এরকম অসংখ্য পলিটিক্স চলে যেখানে তারা কম্পিটিশনকে মেনে নিতে পারে না। তারা মনে করে যে একজন নায়ক আছে, অন্য কোনো নায়ককে উঠতে দেওয়া যাবে না, তাহলে তার মার্কেট শেষ হয়ে যাবে। বাট আমি এই সিস্টেমে বিলিভ করি না। আমি মনে করি যে কম্পিটিশন থাকলে সেই জিনিসটা আখেরে আমার জন্যই লাভ। বিকজ সেই কম্পিটিশন সে আমাকেই পুশ করবে, আর সেই কম্পিটিশনে টিকে থাকার জন্য হলেও আমার নিজেকে মানিয়ে নিতে হবে, উন্নতি করতে হবে, নিজেকে আরও পুশ করতে হবে। তো আমি আমার নিজের উন্নতির জন্য হলেও বাংলাদেশে একটা কম্পিটিশন চাচ্ছিলাম লাস্ট কয়েক বছর ধরেই। বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা ক্রিয়েট হচ্ছে না, আর ইন ফিউচারও হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে। বিকজ বাংলাদেশে তো সিনেমাই রিলিজ হয় না, শুধুমাত্র ঈদ ছাড়া আর কখনো সিনেমা রিলিজ হয় না। ইন্ডিয়ান সিনেমা রিলিজ হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটা তো এখন আর হচ্ছে না। ইনফ্যাক্ট হলিউডের সিনেমা নিয়েও অনেক নাটক করা হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের 15 দিন 1 মাস পরে সিনেমা রিলিজ হচ্ছে, যে সমস্ত সিনেমা তখন আর দেখার আগ্রহ কারোরই তেমন একটা থাকে না। এই জন্য বাংলাদেশে একটা রিভিউ চ্যানেল করে সেই জিনিসটা সাস্টেন করা কলকাতার মতো এতটা ইজি না। ওখানে যেমন প্রত্যেক সপ্তাহে সিনেমা রিলিজ হয়, বাংলাদেশের চিত্র পুরোপুরি আলাদা। সো যেহেতু এখানে নতুন কোনো চ্যানেল সাস্টেন করা সম্ভব না, যারা আছে তারাই কোনো রকমের ধুকে চলছে, এই জন্য এখানে সেরকমের কোনো হেলদি কম্পিটিশন সৃষ্টি হচ্ছে না, নতুন নতুন তেমন কোনো ক্রিয়েটর উঠে আসছে না। বাট সত্যি বলতে আমার একটা স্বপ্ন যে বাংলাদেশে একটা হেলদি মুভি রিভিউ কমিউনিটি তৈরি হোক, যারা এই ইন্ডাস্ট্রিটাকে সামনের দিকে কিছুটা হলেও পুশ করবে। আপনারা এই জিনিসটা মানুন বা না মানুন, বর্তমানে কিন্তু একটা মুভি রিভিউ কমিউনিটির দরকার রয়েছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে সামনে পুশ করার জন্য। অনেকের কাছেই মনে হতে পারে যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে বা ফেসবুকে কি বলছে, এতে আসলে ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয় না, ইন্ডাস্ট্রির লোকেরা সব দেখেও না। বাট ইউ আর রং। ইন্ডাস্ট্রি খুব ক্লোজলি কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করে, এখান থেকেই তারা দর্শকের পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করে।
এই জিনিসটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই হচ্ছে, বিকজ বর্তমানে দর্শকও কিন্তু একটা সিনেমা দেখতে যাওয়ার আগে সেটা নিয়ে বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটররা কি বলছে না বলছে সেটা দেখে এবং সেখান থেকে কিছুটা হলেও কিন্তু ইনফ্লুয়েসড হয়। আর যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে কিংবা পরিচালক রয়েছে বা প্রডিউসার্স রয়েছে তাদের পক্ষে কিন্তু দর্শকদের কাছে গিয়ে গিয়ে প্রত্যেকের মতামত নেওয়া বা জানা সম্ভব হয় না। বাট এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো করলে এরা কিন্তু খুব সহজেই বুঝে যেতে পারে যে বর্তমানে কি চলছে, দর্শকরা কি চায়। ইন্ডাস্ট্রির ডিরেক্টররা, অভিনেতা অভিনেত্রীরা কিংবা বিভিন্ন প্রোডাকশন হাউসের বিভিন্ন লোকেরা তারা কিন্তু এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো দেখে, সেখান থেকে বোঝার চেষ্টা করে যে আসলে কোন টাইপ অফ কন্টেন্ট এই মুহূর্তে চলছে বা কোনটাতে দর্শকদের আগ্রহ বেশি। সেখান থেকে কিন্তু তারা অনেক ব্যবসায়িক ডিসিশন নিয়ে থাকে। সো কম থাকুক বেশি থাকুক বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের বা সমালোচকদের অবশ্যই ইনফ্লুয়েন্স রয়েছে। আর বাংলাদেশের মতো এরকমের একটা ধ্বংসপ্রাপ্ত ইন্ডাস্ট্রিতে, এতটা ব্যাকডেটেড সময়ের সাথে তাল মিলাতে না পারা ইন্ডাস্ট্রিতে সমালোচকের কিন্তু অনেক বেশি দরকার রয়েছে। ইনফ্যাক্ট এই আমি যে 4-5 বছর ধরে রিভিউ করছি, 5 বছর আগে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়েছিল? আজকে সিনেমার সব থেকে বড় স্টার শাকিব খান, তার সিনেমা নিয়ে যেরকম উল্লাস হচ্ছে, আনন্দ হচ্ছে, সেটা কি গত 5 বছর আগে হতো? যখন কোনো রিভিউয়ার ছিল না বাংলাতে, কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, এই সমস্ত সিনেমা নিয়ে ট্রোল হতো না, মজা হতো না, সমালোচনা না করা হতো, তখন কি তুফানের মতো একটা সিনেমা, এই বরবাদের মতো একটা সিনেমা এগুলো হতো? হতো না। কিন্তু তো আমরা এই 5 বছর ধরে যে কন্টেন্ট ক্রিয়েশনে আছি, রিভিউ করছি, সমালোচনা করছি, এটার কিছুটা হলেও প্রভাব তো অবশ্যই পড়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সেই প্রভাবটাই কিন্তু একটা পজিটিভ প্রভাব, যেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনেমার মান উন্নয়ন হচ্ছে, যেটা দেশ এবং দেশের বাইরে থেকেও মানুষ নোটিস করছে, অ্যাপ্রিসিয়েট করছে। বাট এই জিনিসটা আমাদের একার পক্ষে যতটুকু করা সম্ভব, একটা হেলদি রিভিউ কমিউনিটি থাকলে, আরও বেশ কিছু কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটর উঠে আসলে এই জিনিসটা আরও লার্জ স্কেলে করা সম্ভব, ইন্ডাস্ট্রিকে আরও বড়োভাবে আরও বেটার ওয়েতে পুশ করা সম্ভব। এই চিন্তা থেকেই মূলত জাহিদের এই চ্যানেল করা। নাও এই চ্যানেলটা যে জাহিদ করেছে সে কিন্তু একেবারেই মুভি রিভিউ করার চিন্তাভাবনা নিয়ে করেনি। আপনারা দেখবেন যে প্রথম 2 ভিডিও সে বানিয়েছে সেখানে কিন্তু রোস্টিং বা ফান বা রিয়াকশন ভিডিও, এই টাইপ অফ কন্টেন্ট সে ক্রিয়েট ওখানে করেছে। এরপরে আমি ওকে ডেকে বললাম যে তুই চাইলে ওখানে রিভিউ করতে পারো। তো ও প্রথমে না বললো যে না, আমি রিভিউ একেবারেই করবো না সিনেপ্রসের বাইরে, আর যদি সেটা করিও তাহলে মানুষ সেটা একেবারেই অ্যাকসেপ্ট করবে না, সিনেপ্রসের বাইরে রিভিউ কে দেখবে। তখন আমি ওকে কনভিন্স করলাম যে কেন দেখবে না, মানুষ অবশ্যই দেখবে। আমি এবং তুই সম্পূর্ণ 2জন ভিন্ন মানুষ, 2জনের 2টা ডিফারেন্ট পার্সপেক্টিভ রয়েছে। একটা মুভি নিয়ে আমার একটা ভিন্ন মতামত থাকতেই পারে, আমার একটা রিভিউ দেখার পরে মানুষ কিন্তু তোর রিভিউ দেখার জন্য আগ্রহী হবে। আর এতদিন ধরে আমরা একসাথে রিভিউ করছি, সো তোরও একটা দর্শক রয়েছে, তারা কিন্তু অবশ্যই তোর ভিডিও দেখবে। সিনেপ্রসের যারা দর্শক রয়েছে তারা অবশ্যই তোর ভিডিও দেখার জন্য আগ্রহী হবে। বাট এরপরেও কোনোভাবেই রাজি হচ্ছিল না, ওর কাছে মনে হচ্ছিল যে মানুষ ওকে অ্যাকসেপ্ট করবে না। এরপর আমি ওকে বোঝালাম যে আমার একটা কম্পিটিশনের দরকার রয়েছে। ভিডিও শুরুতেই যে আলোচনার কথা বললাম সেইটা ওকে একটা লম্বা সময় নিয়ে এক্সপ্লেন করলাম, বোঝালাম যে আমরা 2জন একসাথে কাজ করছি, অন্যান্য রিভিউয়ারদের থেকে অন পেপার আমাদের ডবল ক্যাপাবিলিটিস রয়েছে, বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট। বাস্তবের দিকে তাকালে দেখা যাবে যে একেবারেই সেরকম কোনো কিছু হচ্ছে না। আমরা 2জন মিলে কাজ করছি ঠিক আছে, বাট আমাদের 2জনের যে ফুল পটেনশিয়াল সেটা কিন্তু আমরা কোনোভাবেই আনলিশ করতে পারছি না। ইনফ্যাক্ট এই যে এত বছর ধরে রিভিউ করছি, এই কমিউনিটিতে অন্যান্য যত রিভিউয়ার আছে, আমার মনে হয় সব থেকে কম ভিডিও আপলোড করি আমরা 2জন মিলে কাজ করি, যেখানে অন্যান্যদের থেকে আমাদের দ্বিগুণ ফোর্সে কাজ করা উচিত, বাট সেখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ উল্টো। বাকি সবার থেকে যারা একাও কাজ করছে তাদের থেকেও আমাদের চ্যানেলে ভিডিও অনেক কম আসছে। সো কাজের কাজ কিন্তু একেবারেই হচ্ছে না, উল্টা আমার মনে হচ্ছে এতে করে যে পোটেনশিয়াল রয়েছে আমাদের 2জনের সেটা কিছুটা হলেও নষ্ট হচ্ছে, অনেকটাই নষ্ট হচ্ছে। তো আমি ওকে বললাম যেহেতু চ্যানেল একটা খুলেই ফেলেছিস, সো এবার ওখানে রিভিউ করা শুরু কর। সামনে যেহেতু ঈদ আসছে, অনেক সিনেমার টিজার ট্রেলার চলে আসবে, ইটস এ গুড উইন্ডো। এখন যদি এগুলো রিভিউ করতে শুরু করিস তাহলে খুব তাড়াতাড়ি বেশ ভালো একটা অডিয়েন্স কিন্তু গেইন করতে পারবি। বাট এরপরও পুরোপুরি কনভিন্সড হচ্ছিল না, সাহস পাচ্ছিল না, একটু মোড়ামুড়ি করতেছিল। এরপর আমি ওকে আরও সময় নিয়ে বোঝালাম। আপনারা দেখে থাকবেন যে এখন কিন্তু বাংলা রিভিউ কমিউনিটিতে পডকাস্ট জিনিসটা শুরু হয়েছে, কলকাতায় হচ্ছে, অনেকেই করছে। আমাদের কমেন্ট বক্স অনেকেই অনেক সময় বলে বা ইনবক্সও বলে যে ভাই আপনারা কেন পডকাস্ট শুরু করছেন না। এই পডকাস্টের চিন্তা আমি করেছিলাম আরও 1 বছর আগে। যখন করেছিলাম তখন বাংলা রিভিউ কমিউনিটিতে কেউ পডকাস্ট শুরু করেননি। এর একটা এপিসোড আমি শুরু করেছিলাম জাহিদ এবং আমি 2জন মিলে, বাট এরপরেই বিভিন্ন কারণে ওই এপিসোডটা আপলোড করা হয়নি। এর প্রধান কারণ হচ্ছে আমি রিয়েলাইজ করলাম যে এইভাবে সামনাসামনি বসে ফিজিক্যালি পডকাস্ট করা, বিভিন্ন ইকুইপমেন্টস, ক্যামেরা, মাইক্রোফোন, এগুলো প্রত্যেক সপ্তাহে বা মাসের মধ্যে 2-3 বার একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় মুভ করা,
এটা বিশাল একটা হ্যাসেল হয়ে যায়, যেটা আমরা হয়তো বা কন্টিনিউ করতে পারবো না। এই জন্যই আর ওই পডকাস্টটা আপলোড করা হয়নি। আর ওই সময় কিন্তু কলকাতায় কেউ পডকাস্ট শুরু করেননি। তো এরপর আমি চিন্তা করেছিলাম যে যেহেতু এইভাবে ফিজিক্যালি বসে পডকাস্ট করা সম্ভব হচ্ছে না, তাহলে একটা অনলাইন পডকাস্ট করা যেতে পারে। বাট এটা চিন্তা করার পরে সমস্যাটা আর অনেক বেশি জোরালো হয়ে গেল। একটা অনলাইন পডকাস্ট করতে গেলে অ্যাটলিস্ট 3 থেকে 4 জন লোকের প্রয়োজন রয়েছে। এবারে বাংলাদেশে আমি সেরকমের 3টা চ্যানেল খুঁজে পাচ্ছি না যাদেরকে নিয়ে আমি রেগুলারলি পডকাস্টে বসবো। এরপরে ওয়েট করতে করতে 1 বছর চলে গেছে। এর মাঝখানে কলকাতায় অনেকেই পডকাস্ট শুরু করে দিয়েছে, অনলাইন পডকাস্ট, বাট আমাদের আর করা হয়নি। বিকজ এই 1 বছরের মধ্যেও সেরকমের কোনো সম্ভাবনা তৈরি হয়নি, এমন 3-4 জন ক্রিয়েটর উঠে আসেনি যাদেরকে নিয়ে পডকাস্ট আমি করব। সো ফাইনালি আই থট ইফ আই ডোন্ট হ্যাভ এ রাইভাল আই উইল জাস্ট ক্রিয়েট ওয়ান। এই জন্যই জাহিদকে ওই চ্যানেলে রিভিউ করার জন্য আমি কনভিন্স করেছি। এর পাশাপাশি আমরা একটা অনলাইন পডকাস্টও ফাইনালি শুরু করতে যাচ্ছি, এবং সেই পডকাস্টে জাহিদ থাকবে, আমি থাকব। এর পাশাপাশি আরও একজনকে নেওয়ার চিন্তাভাবনা আমরা করছি। এবার সেই একজন যে কাকে নেব সেটাও আমি খুঁজে পাচ্ছি না। এটা তোমরা কমেন্ট অবশ্যই জানাও যে বাংলাদেশে এরকমের আর কে ক্রিয়েটর রয়েছে যাদেরকে আমাদের দুজনের সাথে তুমি কথা বলতে দেখতে চাও অন এ রেগুলার বেসিস। তোমাদের মতামতের ভিত্তিতে আমরা আরেকজনকে নেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজে গিয়ে ওখানে কমেন্ট বক্সে তাদেরকে মেনশনও করতে পারো তোমরা, বা আমাদেরকে ইনবক্সও জানাতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সও তোমরা জানাতে পারো যে আমাদের পাশাপাশি তোমরা অন্য কোন মুভি রিভিউয়ারকে দেখতে চাও এই পডকাস্টে। আর হ্যাঁ, অবশ্যই কোনো মৌসুমি রিভিউয়ারকে নিব না, অ্যাকচুয়াল যারা প্রপার রিভিউয়ার, যারা শুধুমাত্র সিনেমা নিয়ে কথা বলে এবং 12 মাস সিনেমা নিয়ে কথা বলে। সিনে ব্রোস পডকাস্ট, ইয়েস, এখন থেকে প্রতিনিয়ত এই চ্যানেলে রেগুলার আমাদের পডকাস্ট ড্রপ করা হবে। সো অবশ্যই এখনই গিয়ে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর যদিও ও আলাদা একটা চ্যানেলে ভিডিও তৈরি করছে, আমরা দুজনেই এবার থেকে আমাদের প্রত্যেকটা মুভি নিয়ে ডিফারেন্ট রিভিউ শেয়ার করব 2টা ডিফারেন্ট চ্যানেলে। বাট স্টিল ওটাও আমার চ্যানেল, এই দুটোই আমাদেরই চ্যানেল। সো অবশ্যই আমার এই চ্যানেলের যারা ফ্যান রয়েছে, যারা এই চ্যানেল ফলো করো, তারা অবশ্যই জাহিদের এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। আশা করছি পুরো ব্যাপারটা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি, এবার আর কারো কোনো কনফিউশন নেই। আর হ্যাঁ, অবশ্যই অন্য কোন ক্রিয়েটরকে আমাদের সাথে পডকাস্টে দেখতে চাও সেটা একেবারেই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, চিল।